নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে এনটিপিসি নিয়োগ 2024-এর গুরুত্বপূর্ণ আপডেট আরআরবির তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ। তো তোমরা যারা যারা গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য যারা আবেদন করবে তারা অবশ্যই আবেদন করার আগে এই ভিডিওটাকে কমপ্লিট দেখো, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের গুরুত্বপূর্ণ আরআরবির তরফ থেকে যে অফিসিয়াল আপডেটটা প্রকাশিত হয়েছে সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমাদেরই প্রশ্ন এবং রেলের তরফ থেকে এই উত্তর দেওয়া হয়েছে। তো দেখো, আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তোমরা অনেকেই ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছো, অনেকে করতে পারোনি, অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। সেই সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রথম প্রশ্ন যেটাই আছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন। তো এটা তোমরা 21শে সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট হচ্ছে 20 অক্টোবর 2024। এগুলো আমি স্কিপ করে দিচ্ছি। পরবর্তী আমরা চলে আসছি যে 4 নম্বর কোশ্চেন। বলা হচ্ছে যে হোয়াট আর দ্য ডেটস ফর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন মডিফিকেশন করার মানে ভুল সংশোধন করার ক্ষেত্রে যদি তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাকে সংশোধন করার ক্ষেত্রে তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছে সেটা 23শে অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত তোমরা এডিট বা মডিফিকেশন করতে পারবে। এবার এই প্রশ্নের মধ্যে আর একটা প্রশ্ন কিন্তু লুকিয়ে আছে যে তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে স্যার মডিফিকেশন করার সময় কি কোনো আবেদন মূল্য দিতে হবে। তো মডিফিকেশন করার সময়ও কিন্তু মডিফিকেশনের জন্য যে একটি মূল্য সেটা কিন্তু তোমাদের দিতে হবে, সেটা 250 টাকা মতো দিতে হবে। এটা কিন্তু এক্সট্রা চার্জেস, ঠিক আছে, এটা কিন্তু এক্সট্রা চার্জেস লাগছে এটা মডিফিকেশনের জন্য। এবং দেখো এখানে যেটা আর একটা কথা উল্লেখ করা আছে সেটা হচ্ছে চুজ ইন আরআরবি, অর্থাৎ তুমি আবেদন করার সময় যে আরআরবি চুজ করেছো তুমি কিন্তু আর আরআরবি পরিবর্তন করতে পারবে না। লেখাই আছে চুজ ইন আরআরবি ক্যান নট বি মডিফাইড, অর্থাৎ আরআরবি কিন্তু পরিবর্তন করা যাবে না এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টও কিন্তু কোনো রকমভাবে এডিট করা যাবে না। বাদ বাকি তুমি এডিট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখি পরবর্তী কি প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে তোমাদের মাই ফাইনাল রেজাল্ট আর এক্সপেক্টেড আফটার 20 অক্টোবর 2024 ক্যান আই অ্যাপ্লাই, অর্থাৎ ফাইনাল রেজাল্ট মানে উচ্চ মাধ্যমিক পাশের রেজাল্ট যেটা 20 অক্টোবরের পরে প্রকাশিত হবে। তো এখানে কি আমি অ্যাপ্লাই করতে পারি? তো এখানে দেখো সরাসরি রেলের তরফ থেকে এই উত্তরটি যেটি নো, এখানে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের যদি রেজাল্ট হাতে পেয়ে যাও, সার্টিফিকেট যদি হাতে পেয়ে যাও তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার বলা হচ্ছে ষষ্ঠ প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস ক্রিয়েট অ্যান অন অ্যাকাউন্টস। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টসের জন্য তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের অ্যাক্টিভ মেল আইডি দরকার। আচ্ছা, পরবর্তী কি বলা হচ্ছে, পরবর্তী প্রশ্ন ছিল সেটা হচ্ছে আই হ্যাভ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সিএন নাম্বার 1/2024, অর্থাৎ 1/2024 অর্থাৎ এএলপির জন্য আবেদন করেছিল একজন ক্যান্ডিডেট। সে বলতে চাইছে যে শুড আই ক্রিয়েট অ্যান অ্যানাদার অ্যাকাউন্ট, আমাকে কি আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে 6/2024, মানে আন্ডার গ্র্যাজুয়েটের জন্য 12 পাস যোগ্যতার পোস্টগুলোর জন্য আবেদন করতে গেলে কি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? তো এখানে প্রশ্নের উত্তর যেটা দেওয়া হচ্ছে নো, একবার যদি তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে কিন্তু নতুন করে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটি হচ্ছে ক্যান মোবাইল বি ইউজড ফর ফিলিং আপ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে তোমাদের কি মোবাইলে আবেদন করা যাবে? তো এক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে যে সাম ফিচার্স অফ অ্যাপ্লিকেশন মডিউল উইল নট ওয়ার্ক প্রপারলি, অর্থাৎ দেখো এখানে কিন্তু একটা স্পষ্ট কিন্তু জায়গা কিন্তু উল্লেখ করা হয়েছে যেখানে যে মোবাইলের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে, কিন্তু কিছু কিছু সময় কি হয় যেখানে কিন্তু ঠিকমতো কিন্তু ওয়ার্ক করে না, যেহেতু স্ক্রিনটাও ছোট, তারপরে মোবাইলের ফিচার্সও অনেক কম থাকে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে সবথেকে ভালো হবে যদি তুমি ডেস্কটপ বা ল্যাপটপে যদি আবেদন করো। কিন্তু এখানে আমি আর একটা কথা বলবো, মোবাইলে যদি করো, মোবাইলে করা যাবে না এটা ভুল কথা, কিন্তু মোবাইলে যদি করো তাহলে অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডটাকে, ডেস্কটপ বলে একটা বোর্ড আছে 3 ডট বলে এরকম দেখতে পাবে, সেখানে ডেস্কটপ মোডটাকে অন করে নেবে, তাহলেও কিন্তু তোমরা করতে পারবে মোবাইলেও, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী কি বলা হয়েছে, এর পরবর্তী দেখো হাউ মেনি পে লেভেল আর দেয়ার সিএন নাম্বার 6/2024। তো এগুলো লেভেল 3 লেভেল 2 এর যেরকম বেতন থাকে সেরকমই কিন্তু বেতন থাকবে।
আচ্ছা, এখানে পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্নটি হচ্ছে ক্যান আই সাবমিট কমন অ্যাপ্লিকেশন ফর আদার পোস্ট, অর্থাৎ আদার পোস্টে আবেদন করতে গেলে কি তোমাদের কমন অ্যাপ্লিকেশন করতে হবে, মানে একটাই অ্যাপ্লিকেশন হবে যে আদার পোস্টের জন্যও তুমি আবেদন করতে পারছো। তো সেক্ষেত্রে দেখো এখানে উত্তর দেওয়া হয়েছে যে এটা ইয়েস, অর্থাৎ তুমি যদি একবার যদি কমন অ্যাপ্লিকেশন করো, মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টগুলোর মধ্যে অনেকগুলো পোস্ট আছে, যেমন হচ্ছে তোমাদের ট্রেন্স ক্লার্ক থেকে শুরু করে, ঠিক আছে, ট্রেন্স ক্লার্ক থেকে শুরু করে সিসিটিসি, এগুলোর জন্য তোমাকে আলাদা আলাদাভাবে তোমাকে আবেদন করতে হচ্ছে না। তোমার যদি যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হয় তাহলে তুমি সবকটা পোস্টের জন্যই কিন্তু তুমি এলিজিবল এবং সেগুলোকে তুমি প্রেফারেন্স হিসাবে রাখতে পারবে। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্যান আই অ্যাপ্লাই টু ডিফারেন্ট আরআরবি ফর ডিফারেন্ট পে লেভেল, অর্থাৎ এখানে যে প্রশ্নটি করা হয়েছে সেটা হচ্ছে যে ডিফারেন্ট আরআরবিতে মানে বিভিন্ন আরআরবিতে কি বিভিন্ন রকম পেমেন্ট করতে হবে। তো এখানে দেখো তোমাদের প্রশ্নের উত্তরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নো, ক্যান্ডিডেটস আর অ্যালাউড টু অ্যাপ্লাই ফর ওয়ান আরআরবি অনলি, অর্থাৎ যে কোনো একটি আরআরবিতেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে, একাধিক আরআরবিতে তুমি আবেদনই করতে পারবে না, পেমেন্ট তো দূরের কথা, ঠিক আছে, যে কোনো একটা আরআরবি কিন্তু তোমাদের চুজ করতে হবে। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে ক্যান আই অ্যাপ্লাই টু মোর দ্যান ওয়ান আরআরবি, অর্থাৎ একই প্রশ্ন, সেটা হচ্ছে দেখো একের অধিক আরআরবিতে কি আবেদন করতে পারি, তো এর উত্তর যেটা সেটা হচ্ছে নো, একের অধিক আরআরবিতে তুমি আবেদন করতে পারবে না। যদি ধরা পড়ো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুটো ফর্মই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ওকে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন কি, এর পরবর্তী প্রশ্ন ক্যান আই অ্যাপ্লাই মাল্টিপল অ্যাপ্লিকেশন টু সেম আরআরবি, মানে একটা আরআরবিতে একাধিক আমি অ্যাপ্লিকেশন করতে পারি, এটাও কিন্তু নয়, একটা আরআরবিতে একটাই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। 18 নম্বরের প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অনেকেরই একটা প্রশ্ন আছে যে আই হ্যাভ আন্ডারগন ল্যাসিক সার্জারি, অর্থাৎ একজন ব্যক্তি সে যদি ল্যাসিক সার্জারি করে থাকে তাহলে সে কি এলিজিবল এখানে আবেদন করার জন্য। উত্তরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আন্ডারগন ল্যাসিক সার্জারি আর নট এলিজিবল ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য এলিজিবল নয়, সে হচ্ছে এলিজিবল নয় A1 A2 এবং যে পোস্টের জন্য সেটা হচ্ছে A3 ক্যাটাগরি পোস্টের জন্য। এবং তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে প্লিজ রেফার অ্যানেক্সার 8, এই অ্যানেক্সার 8 এর মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে, যেটা একটা নতুন একটা নোটিশ কিন্তু দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে দোজ অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট মেডিকেল স্ট্যান্ডার্ড B1 এবং B2 তারা কিন্তু এলিজিবল, অর্থাৎ তোমরা যদি B2 ক্যাটাগরি পোস্ট মানে সিসিটিসির জন্য তোমরা কিন্তু এলিজিবল, যদি তুমি সার্জারি করেও থাকো তাহলে এটা কিন্তু একটা বড় তোমাদের সুযোগ, যেটা কিন্তু আগে ছিল না। 2024-এ এটা কিন্তু নতুনভাবে কিন্তু একটা ইমপ্লিমেন্ট করা হলো যে B2 ক্যাটাগরি ক্ষেত্রেও কিন্তু যদি তোমাদের কোনো সার্জারি করা থাকে, মানে ল্যাসিক সার্জারি বা এনি আদার তোমাদের যদি আই সার্জারি করা থাকে তাহলেও কিন্তু তোমরা এলিজিবল। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, তোমাদের যদি সার্জারি করার ফলে যদি কোনো রকম চোখের যদি অন্য কোনো সমস্যা যদি ক্রিয়েট হয়, কারণ অনেক সময় হয় না একটা সার্জারি করার পরে আর একটা রোগের সৃষ্টি হয়ে যায়, সেরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে কিন্তু আনফিট করে দিতে পারে। যদি তোমাদের সার্জারি করার ফলে যদি কোনো রকম যদি চোখের অন্য কোনো যদি রিয়াকশন না হয় তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু এলিজিবল B1 B2 ক্যাটাগরি C1 C2তেও কিন্তু এলিজিবল। C1 C2তে তো এমনিতেই এলিজিবল যাদের সার্জারি করা থাকে, কোনো আটকায় না, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে হোয়াই আধার ভেরিফিকেশন ইজ রিকোয়ার্ড, আধার ভেরিফিকেশন কেন দরকার। আধার ভেরিফিকেশন এখানে এর জন্যই দরকার কারণ অনেকে আছে, অনেক ক্যান্ডিডেট আছে, যেটা তোমরা অনেকেই দেখেছো যে অনেক ঘটনা ঘটে যেখানে হচ্ছে যে ক্যান্ডিডেট যে অ্যাপ্লাই করছে বা যে মেন ক্যান্ডিডেট সে পরীক্ষার হলে উপস্থিত হয় না, সেই জায়গায় হয়তো অন্য কেউ উপস্থিত হয়ে যায়, তো এইগুলো কিন্তু অনেক ধরনের কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হয়। তো এর জন্য একটা ভেরিফিকেশন কিন্তু করার জন্যই আধার বা যে কোনো গভর্নমেন্ট আইডির মাধ্যমে জেনুইন ক্যান্ডিডেটের যাতে আইডেন্টিফাই করা যায় সেটার জন্যই কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে। এর পরবর্তী বলা হচ্ছে যদি কোনো ক্যান্ডিডেটের যদি আধার কার্ড না থাকে তাহলে সে কি করবে। যদি আধার কার্ড না থাকে তাহলে বিকল্প রাস্তা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড বা এমপ্লয়ি আইডি বা স্কুল কলেজ যে কোনো একটি এনি ওয়ান আইডি হলেও কিন্তু তোমরা গভর্নমেন্ট আইডি হলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আধার কার্ড ছাড়াও কিন্তু এইসব ডকুমেন্টস হলেও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী কি বলা হচ্ছে যে এর পরবর্তী আর কি আছে, ক্যান আই চেঞ্জ মাই পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে।
যে সেখানে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। আর যদি কোনো কারণে তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ফরগট পাসওয়ার্ডের কিন্তু অপশান থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি আছে, বলছে ক্যান আই চেঞ্জ মাই চুজেন আরআরবি, আমি কি আরআরবিকে পরিবর্তন করতে পারি? তো এখানে যেটা উল্লেখ করা আছে সেটা হচ্ছে নো। আরআরবি যদি একবার তুমি চুজ করে যদি ফাইনাল সাবমিট যদি করে দাও তাহলে কিন্তু কোনো রকমভাবে আরআরবি পরিবর্তন করা যাবে না। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ফ্রি ট্রাভেল অথরিটি, অর্থাৎ এটা যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা আছে তারা ফ্রি ট্রাভেল যে পাস পায় সেইটা কিন্তু পাবে। তার জন্য উপযুক্ত তোমাদের কিন্তু ডকুমেন্টসও কিন্তু শো করতে হবে। এরপরে হচ্ছে আই অ্যাম আনএবল টু আপলোড মাই কাস্ট সার্টিফিকেট, তো কাস্ট সার্টিফিকেট তোমাদের আপলোড করতে পারবে কিন্তু অবশ্যই কিন্তু স্ক্যান ডকুমেন্ট, সেটা পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং 500 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এবার তোমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ইজ ইবিসি। দেখো এই জায়গাটা কিন্তু অনেকের একটা গন্ডগোল থাকে, ইবিসিটা কি, ইবিসি আর ওবিসির মধ্যে অনেকের গন্ডগোল হয়ে যায়। ইবিসি হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস আর ওবিসি হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। ইবিসির ক্ষেত্রে কিন্তু একটাই রিল্যাক্সেশন থাকে, সেটা হচ্ছে তোমাদের এই যে আবেদন মূল্যের ক্ষেত্রে, আবেদন মূল্যের ক্ষেত্রে একটা ছাড় থাকে, যেটা হয়তো 250 টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে এবং পরবর্তী সময় কিন্তু সিবিটি 1 দেওয়ার পরে তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। এবং এখানে কন্ডিশন কি, ইবিসি ক্যাটাগরি তারাই কিন্তু নথিভুক্ত হতে পারবে যারা ফ্যামিলি ইনকাম লেস দ্যান 50,000 পার ইয়ার, যার বছরে ফ্যামিলি ইনকাম 50,000 টাকার কম, তারাই কিন্তু ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেসের নথিভুক্ত হতে পারবে এবং তারা বিপিএল কার্ড হোল্ডার, ঠিক আছে। আর ওবিসি কিন্তু সম্পূর্ণ আলাদা, ওবিসি কিন্তু কাস্ট ফেসিলিটি পায়। এখানে ইবিসি কিন্তু শুধুমাত্র এখানে এক্সামিনেশন ফিজের ক্ষেত্রে তাদের একটা ছাড় থাকে, বাদবাকি অন্য কোনো কনসেশন কিন্তু তারা পায় না। ওকে, তো ইবিসি আর ওবিসি কিন্তু অনেকের গন্ডগোল থাকে, সেই জায়গাটাও কিন্তু এখানে রেলের তরফ থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দেখো এখানে পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে আর দেয়ার রিজার্ভ পোস্ট ফর ইবিসি। দেখো নো, ইবিসির জন্য কোনো রকম রিজার্ভ করা থাকে না কোনো ভ্যাকেন্সি। আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে এজ কিন্তু তোমাদের ক্যালকুলেট করতে হবে 1/1/2025 হিসাবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের ফি কনসেশন কাদের জন্য আছে, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারা শুধুমাত্র 250 টাকা আবেদন মূল্য দেবে এবং এটা কিন্তু পরবর্তী সময় মানে সিবিটি 1 দেওয়ার পরে তারা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের যে হোয়াট আর দ্য স্টেজেস রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ তোমরা এটা অনেকেই জানো যে সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে, কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট হবে যে পোস্টের জন্য, যেখানে তোমাদের সিসিটিসি এর ক্ষেত্রে কিন্তু টাইপিং কোনো টেস্ট হবে না, যেগুলো ক্লারিক্যাল টাইপিস যে পোস্টগুলো আছে সেই টাইপিস পোস্টগুলোর জন্যই কিন্তু টাইপিং তোমাদের হবে, বাদবাকি পোস্টে কোনো টাইপিং টেস্ট কিন্তু নেই। ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন হবে। আচ্ছা, এরপরে হচ্ছে নেগেটিভ মার্কিং, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়ার শুড আই চুজ মাই চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর মাই এক্সামিনেশন, অর্থাৎ এখানে কিন্তু তোমরা কি এক্সামিনেশনের ল্যাঙ্গুয়েজের ব্যাপারে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে আমি কি আমার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ কি চুজ করতে পারি, তো নিশ্চয়ই পারবে, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু চুজ করতে পারবে। এখানে তোমাদের একটা বলে দিই আর একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে তোমাদের 15টা মতো ল্যাঙ্গুয়েজের তোমরা অপশান পাবে, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমরা কিন্তু চুজ করতে পারবে। অর্থাৎ বাংলা যদি তুমি চুজ করো, বাংলা তুমি চুজ করতে পারবে, কোনো অসুবিধা নেই, কারণ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু ডিফল্ট একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকে, সেই ডিফল্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমরা ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। এবং তুমি তোমার পছন্দ মতো একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু চুজ করতে পারবে, বাংলা সহ 15টা মতো ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের আর পরবর্তী কি বলা হচ্ছে, এখানে পরবর্তী দেখো আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে হুম শুড আই কন্ট্যাক্ট ইন কেস অফ কোয়ারিজ রিলেটেড দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের জন্য তুমি কি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারো, নিশ্চয়ই করতে পারবে। এখানে দেখো 6/2024 হেল্পলাইন নাম্বার, যেখানে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত অল ওয়ার্কিং ডেজে তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারবে, একটা ফোন নাম্বারও দেওয়া আছে এবং একটি মেল আইডিও কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে এই কমিউনিকেশন কিন্তু তোমরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এরপরে ফাইনাল সাবমিটের ক্ষেত্রে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এইগুলোর ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে এবং প্রিন্ট আউট কিন্তু তোমাদের করে রাখতে হবে, যেটা ফিউচার রেফারেন্সে কিন্তু তোমাদের লাগতে পারে।
তো এগুলো হচ্ছে সম্পূর্ণ তোমাদের কিন্তু প্রশ্ন, যেটা রেলওয়ে দেখেছে যে এই সব প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেয়া যেতে পারে, তার জন্য একদম অফিসিয়ালিভাবে তোমাদের এই পিডিএফটা দিয়েছে, যেটা তোমরা প্রত্যেক আরআরবিতেই কিন্তু তোমরা অফিসিয়াল আরআরবি সাইটে কিন্তু তোমরা এটা দেখতে পাবে। ঠিক আছে, তো এটা প্রত্যেকের জন্যই একটা দারুণ সুযোগ। কিন্তু 2024 মাথায় রাখতে হবে, 2024 মেন টার্গেট কিন্তু তোমাদের করতে হবে যে কোনো একটা সার্ভিস কিন্তু তোমাদের পেতে হবে। ঠিক আছে, সেই রকম ফোকাস করে একদম সঠিক লক্ষ্যের দিকে তোমাদের এগোতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে, তো অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।